পশ্চিমবঙ্গকে আমরা জানতাম যেহেতু একটা বাঙালি সেকুলারিজমের একটা ঘাঁটি এবং বেঙ্গলি সংস্কৃতির একটা গর্ব ছিল। অল ইন্ডিয়াতে তারা গর্ব করতো তারা সেকুলার বলে। তাদের 19th সেঞ্চুরি সে রেনেসা বেঙ্গল তাই না, সেইটাও একটা হিন্দুত্ববাদীর দখলে পরিণত হলো। তার মানে দিল্লির কাছে আরেক দফা পরাজিত হইলো। সেটা 47-এ একবার পরাজিত হয়েছিল, দিল্লি রাজধানী হয়ে রাজধানীতে হওয়ার কথা ছিল কলকাতা, কারণ এখানেই তো আপনার নোঙরঘাট ছিল, এই বন্দর দিয়েই তো ব্রিটিশরা ঢুকছিল। তো সেটা দিল্লির কাছে গেলে এটা আবার দ্বিতীয়বার পরাজিত হলো। তো সেইটা এবং আমাদের জন্য অ্যালার্মিং, এবং এটা হবে, এটা আমরা আগের থেকে বলে আসছিলাম। আপনি যখন অনুভূতির রাজনীতি চর্চা করবেন এরকমই হবে। এবং আজকে একটু আগে একটা শোতে ছিলাম, সেখানে একজন সহ আলোচক বলতেছিল যে এই আপনার ধরেন যে আপনার এখানে যখন আপনি ধর্মকে রাজনৈতিক টুলস আকারে ব্যবহার করবেন তখন এটা একটা আল্ট্রা ফ্যাসিজমই কায়েম হয়। এটা আপনি যদি ইসলামকে বাদ দিয়ে মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করেন একই জিনিস হবে। এটা আরএসএস বিজেপি মডেল। এটা গ্লোবাল একটা সেকুলার রাইট উইংয়ের উত্থান আমরা লক্ষ্য করছি। সেটা পশ্চিমবঙ্গের এই ঘটনা আমাদের জন্য অ্যালার্মিং, এবং আমরা যে প্রেডিকশন করছিলাম সেটাই সত্য প্রমাণ করলো। এটা আরেকটা হলো ভারত প্রশ্নে। দেখেন ভারত প্রশ্নে এখানে আমাদের অনেক আলোচনা হয়েছে, ভাই আছে এক্সপার্ট। এখানে আমি একটা জায়গায় একটু ভিন্ন আলোচনা করি, সেটা হলো আমাদের ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স চেঞ্জ করতে হবে। আচ্ছা, এক নাম্বার হলো ভারতের সাথে আমাদের সম্পর্কের ইতিহাস, পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস, সেটা আমরা সবাই জানি কম বেশি, এবং বিএনপি প্রায়োরিটি আছে। আপনার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমার পজিশন ব্যাখ্যা করি। বিএনপি প্রায়োরিটি হলো তিস্তা চুক্তি খুবই বলছে, ইস্তেহারে কোনো স্পষ্ট করে কিছু বলা নাই। না, এটা তো এই কয়দিন আগে গত পরশু বলছে যে হ্যাঁ এটা অলরেডি আলাপ হয়েছে, কিন্তু আলাপ আসছে। তিস্তা চুক্তি কেন গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি। এর বাইরে আমাদের যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো আমাদের ফাউন্ডেশন অফ জিও পলিটিক্সটা চেঞ্জ করতে হবে। যেরকম আমি যেটা বহুবার আলোচনা করছি, আজকেও আবার বলি, আমাদের শেখানো হয়েছে যে বন্ধু রাষ্ট্র, আসলে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই। একটা রাষ্ট্রের সাথে আপনার সম্পর্ক অত্যন্ত সুন্দর, অত্যন্ত মধুর, সেও আপনার বন্ধু না, সে যদি আলাদা রাষ্ট্র হয়। কারণ একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব রাষ্ট্র ক্লেম করে এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে। এটা বিখ্যাত দার্শনিক আগামবেনের থিওরির মধ্যে আছে। রাষ্ট্র যে সভারেন্টি বলি না আমরা, সার্বভৌম ক্ষমতা যেটা, সেটা কেমনে আমি ক্লেম করব। অপরাপর সমস্ত রাষ্ট্রই আমার শত্রু, এটা ধরে নিয়ে আমি আমার মিলিটারি শক্তিশালী করি, আমি আমার জনগণকে গণসার্বভৌমত্বের ব্যাপারে সচেতন করি। কিন্তু আমাদের শেখানো হয়েছে উল্টাটা। এই উল্টাটা শেখানোর মধ্য দিয়ে আমাদের এখানে সার্বভৌমত্বের বোধকে শক্তিশালী করা হয়নি, শক্তিশালী করতে দেওয়া হয়নি। সেটার পুনর্জাগরণ আমরা 5 আপনার আগস্টের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা দেখেছি। তো ফলে সেটার আলোকে এখানে আলোচনা হয়ে গেছে। ফলে ভারত প্রশ্নে বাংলাদেশের একটা মীমাংসাও কিন্তু 5 তারিখের মধ্যে দিয়ে হয়ে গেছে। সেখানে কোনো দলের পক্ষে ফিরে যাওয়া সম্ভব না। দল স্পষ্ট করুক বা অস্পষ্ট করুক সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ভারতের ব্যাপারে কিন্তু জাতীয় পজিশন পরিষ্কার হয়ে গেছে। সেই পজিশন মাইনে এখানে রাজনীতি করতে হবে। কারণ তারেক রহমানকে যখন প্রশ্ন করা হয়েছে ভারতীয় মিডিয়া, বিখ্যাত দ্য উইক বলছে যে বাংলাদেশের জনগণ যেদিকে থাকবে আমাকে সেদিকে থাকতে হবে, জনগণের বাইরে জনগণ কোন দিকে থাকবে, পজিশন পরিষ্কার করে ফেলছে। আরেকটা জিনিস, বিপক্ষ দলের বন্ধুরা রাজনীতি করবে, কথা বলবে, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ একরকম হবে না। ফলে এটাকে যেন আমরা পলিটিক্যাল টুল বানায় না ফেলি। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতি ঘোষণা হয়ে গেছে, এবং সেই পররাষ্ট্রনীতি শুধু ঘোষণা হইলেই হবে না, এটাকে কার্যকর করার জন্য আমি যে জিনিসটা বললাম যে আমাদের ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স যেটা এতদিন ছিল, সেটার কারণে আমাদের এখানে একটা করদরাজ্য, একটা কালচারাল কলোনি হিসাবে বাইরে রাখা দেওয়া হয়েছিল যে ঢাকাকে, সেটা ঢাকায় মুক্ত করার জন্য ঢাকাকে ফিলোসফিক্যালি কালচারালি এই ফাউন্ডেশনটা চেঞ্জ করে আমাদের ফাউন্ডেশন অফ জিও পলিটিক্সটা নতুন করে রিস্টার্ট করতে হবে, রিস্টাবলিশ করতে হবে। করার মধ্য দিয়ে আমরা শুধু ভারত কেন, অপরাপর সমস্ত রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই, কিন্তু সবার আগে বাংলাদেশ। এই মোটোটাকে কেন রাখতে চাই? কারণ রাষ্ট্র আলাদা ইন্ডিপেন্ডেন্ট সার্বভৌম রাষ্ট্র গঠিত হয় এনিমি পারসেপশনের উপর ভিত্তি করে, আবারও বলছি নট ফ্রেন্ড পারসেপশনের উপর ভিত্তি করে। তাইলে বলে কি আমরা সবার সাথে হাঙ্গামা করব, সবার সাথে যুদ্ধ? নো, এটা পারসেপশনের ব্যাপার। এটা হইলে আপনার সার্বভৌমত্বের ধারণাটা শক্তিশালী হবে, আপনি নিজেকে এম্পাওয়ার করবেন, আপনি নিজেকে গ্লোবাল স্ট্যান্ডার্ড। এবং এখন আরেকটা দেখেন, একটা বই পড়তেছিলাম আফটার নেশন দেখেন মাদুরোকে যেভাবে তুলে আনা হয়েছে, তার মধ্য দিয়ে ন্যাশন স্টেটের সিকিউরিটি বলে আর কোনো কিছু নাই। আলাদা ন্যাশন স্টেট নিয়ে যে আপনার মতো করে থাকবেন, সেই সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। সেই রাষ্ট্রপ্রধান কেমন, সেই ফয়সালা সেই দেশের জনগণ করবে। হাসিনার ব্যাপারে ফয়সালা যেমন বাংলাদেশের জনগণ করেছে, হাসিনাকেও যদি আমেরিকা এসে তুলে নিয়ে যাইতো এইভাবে, আমরা এটারও নিন্দা করতাম। কারণ হাসিনার ব্যাপারে ফয়সালা আমরা করবো, আমেরিকা কেন করবে, ইন্ডিয়া কেন করবে? আমরা ইন্ডিয়ার নিন্দা কেন করেছিলাম? কারণ হাসিনাকে রাখার ব্যাপারে
ইন্ডিয়ার ভূমিকার কথা আমরা সবাই জানি। এটা হইতে পারে না, এটা একটা অন্যায়, এটা একটা জুলুম বাংলাদেশের জনগণের উপর ইন্ডিয়া চাপাই দিয়ে। দ্যাটস ওয়াই এখানে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা একটা পপুলার জায়গায় চলে গেছে। এটা ইন্ডিয়ার জন্য খারাপ হয়েছে। ইন্ডিয়ার ফরেন পলিসি ডিপ্লোমেসি কারা তৈরি করে আমি জানি না, তাদের ইমিডিয়েট এটা চেঞ্জ করা উচিত। হেট্রেশন তার সিকিউরিটির জন্য তো থ্রেট। আমরা যদি চাইও ধরেন তর্কের খাতিরে ধরি না, আমরা ভারতের কল্যাণ করতে চাই। কল্যাণ কেমনে করবো আমি? আমার কনভিক্টেড আসামি আপনি ধরে রেখে দিচ্ছেন, লালন পালন করতেছেন, রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখছেন। এবার আপনি আশা করেন যে আমি আপনার সব ব্যাপারে সহযোগিতা করব। আমি তো সহযোগিতা করতে চাই, আপনাকে তো আগে আসতে হবে, আপনাকে তো হেল্প করতে হবে। আপনি আমার আসামি ধরে রেখে দিচ্ছেন, একটা চুক্তি সেই করছে 13 সালে, সেই চুক্তির আলোকে আপনি উদ্যোগ নেন, ফেরত দেন, বারবার চাওয়া হচ্ছে, তো আপনাকে তো উদ্যোগ নিতে হবে।